নমস্কার বন্ধুরা, আমি সর্বাণী। আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি ছোট গল্প নিশীথে পড়ে শোনাচ্ছি। শুনতে থাকুন। নিশীথে। ডাক্তার, ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে। চোখ মিলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধড়ফড় করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাহাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্ন ভাবে তাহার মুখের দিকে চাহিলাম। ঘড়িতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেই উপদ্রব আরম্ভ হইয়াছে। তোমার ওষুধ কোনো কাজে লাগিল না। আমি কিঞ্চিত সসংকোচে বলিলাম, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আদ্যবান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না। কুলুঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লান ভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম। একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। পোঁচাখানা গায়ের উপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসিলাম। দক্ষিণাচরণ বাবু বলিতে লাগিলেন, আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না। সহজেই ও রসাধিক্য ছিল। তাহার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়নও করিয়াছিলাম। তাই অবিমিশ্র গৃহিণীপনায় মন উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধৌ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গা স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তাহার পর আজ বছর 4 হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। অষ্টব্রণ হইয়া জ্বর বিকার হইয়া মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল যে ডাক্তারের জবাব দিয়া গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা হইতে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত করিলেন। সে গব্যঘৃতের সহিত একটা শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল। ঔষধের গুণেই হোক বা অদৃষ্টক্রমেই হোক, সে যাত্রায় বাঁচিয়া গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করে নাই। সেই কটা দিন একটি অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত যমদূতগুলার সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তাহার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মতো 2 হস্তে ঝাঁপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি দৃষ্টি ছিল না। যম তখন পরাহত ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া চলিয়া গেলেন, কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। অনতিকাল পরে
এক মৃত সন্তান প্রসব করিলেন। তাহার পর হইতেই তাহার নানা প্রকার জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম। তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন, বলিতে লাগিলেন, আহ, করো কি, লোকে বলিবে কি? অমন করিয়া দিনরাত্রি তুমি আমার ঘরে যাতায়াত করিও না। যেন নিচে পাখা খাইতেছি এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়িয়া যাইত। কোনোদিন যদি তাহার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয় অনুযোগ এর কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধ করি তুমি দেখিয়াছ। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সম্মুখেই গঙ্গা বইতেছে। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘেরিয়া আমার স্ত্রী নিজের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদাসিধা এবং নিতান্তই দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজ্জের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত লাটিন নামের জয়ধ্বজা উড়িত না। বেল, জুঁই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া 2 বেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল। সেই হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুঠির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রে শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছি, আজ একবার আমার সেই বাগানে গিয়া বসিব। আমি তাহাকে বহু যত্নে ধরিয়া ধীরে ধীরে সেই বকুল তলের প্রস্তর বেদিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমার জানুর উপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু জানি সেটাকে তিনি অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন। তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। 2টি একটি করিয়া প্রস্ফুট বকুল ফুল ঝরিতে লাগিল, এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের উপর আসিয়া পড়িল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পার্শ্বে নীরব বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে গাছের গোড়ায় আসিয়া 2 হস্তে তাহার উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি করিলেন না। কিছুক্ষণ এইরূপ চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিয়া উঠিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখনই বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল, এবং কিঞ্চিৎ অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া
কেবল তাহার সেই হাসির দ্বারাই জানাইলেন, কোনো কালে ভুলিবে না ইহা কখনো সম্ভব নহে, এবং আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলে সেগুলো নিতান্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে দুই চক্ষু বাহিয়া দর দর ধারায় জল পড়িতে থাকে, সেইগুলা মুখে বলিতে গেলে কেন যে হাসির উদ্রেক করে, এ পর্যন্ত বুঝিতে পারিলাম না। বাদ প্রতিবাদ কথাই চলে, কিন্তু হাসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইত। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগত কুহু কুহু ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাত্রেও কি পিকো বধূ বধির হইয়া আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর ও রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদে গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া চুপ করিলেন। সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন। তারপর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, এবং নিস্তব্ধ ঘরে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণাবাবু বলিতে আরম্ভ করিলেন, সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগিলেন। অবশেষে অনেক কাল একভাবে কাটাইয়া ডাক্তারও বলিলেন, আমিও বুঝিলাম, এবং আমার স্ত্রীও বুঝিলেন যে তাহার ব্যামো সারিবার নহে, তাহাকে চিররুগ্ন হইয়া কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন ব্যামো সারিবে না এবং শীঘ্র আমার মরিবার আশাও নাই, তখন আর কতদিন এই জীবন মৃতকে লইয়া কাটাইবে? তুমি আর একটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি এবং সৎ বিবেচনার কথা, ইহার মধ্যে যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে, এমন ভাব তাহার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়া কহিলেন, না না, আর বলিতে হইবে না, তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এ জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখনও নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়াছি কিনা, কিন্তু এখন বুঝিতে পারিতেছি, এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্ত হইয়া গিয়াছিলাম। এ কার্যে যে ভঙ্গ দিব, এমন কল্পনা আমার মনে ছিল না। অথচ চিরজীবনে চিররুগ্নকে লইয়া যাপন করিতে হইবে, এ কল্পনা আমার নিকট পীড়াজনক হইয়াছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল।
আজ হইতে শেষ পর্যন্ত কেবলই আশাহীন সুদীর্ঘ সুতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন। তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজেই বুঝিতেন। সেই জন্য যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাইতে যাইতাম, তিনি এমন সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর ন্যায় তিনি সমস্তই জানিতেন। এ কথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছা করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তাহার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 হইবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাইরে লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটির কুলের দোষ ছিল, কিন্তু আর কোনো দোষ ছিল না। যেমন সুরূপ তেমনি সুশিক্ষা। সেই জন্য মাঝে মাঝে এক একদিন তাহার সহিত নানা কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানিতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল ছল ছল ঢল ঢল করিতে লাগিল। তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। তখন প্রায়ই শুশ্রূষা করিবার এবং ওষুধ খাওয়াইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলিতেন, যাহার রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের নিজেদেরও সুখ নাই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহারও উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারদের মন এমন অসাড় যে তাহারা ঠিক আমাদের মনের অবস্থা বুঝিতে পারে না। ও হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার, কতগুলা মিথ্যা ওষুধ গিলাইয়া ডাক্তারখানার দেনা বাড়াইতেছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাহাতে শীঘ্রই প্রাণটা যায়। ডাক্তার বলিলেন, ছি, হে এমন কথা বলিবেন না। কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীর ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম। তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম। তিনি কহিলেন, হে ঘর বড় গরম, তুমি বাহিরে যাও, তোমার বেড়াইতে যাইবার সময় হইয়াছে। খানিকটা না বেড়াইয়া আসিলে আবার রাত্রে তোমার ক্ষুধা হইবে না।
বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম, ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয়ই বলিতে পারি, তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝিতেন। আমি নির্বোধ, মনে করিতাম তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগিলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলা আমাদের বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেদিন আমার স্ত্রীর বেদনা অন্যদিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন, কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে, তাহাতেই তাহার যন্ত্রণা বুঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করেন, এমন সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগিবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিঞ্চিত উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময়ে মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের উপর পড়িল। আলো আঁধারে তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকে আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে? তাহার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ও কে? ও কে গো? আমার কেমন দুর্বুদ্ধি হইল, আমি প্রথমেই বলিয়া ফেলিলাম, আমি চিনি না। বলিবা মাত্র কে যেন আমাকে কষাঘাত করিল। পরের মুহূর্তেই বলিলাম, হোক আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন। আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণেই তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ সঙ্গে আনিয়াছিলেন। সেই 2টি শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার আর এইটি খাইবার। দেখবেন 2টাতে মিলাইবেন না, এ ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ঔষধ 2টি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিল, বাবা, আমি থাকি না কেন?
সঙ্গে স্ত্রীলোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কি? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না না, আহ, আপনি কষ্ট করিবেন না। পুরানো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারে না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করিতেছেন, এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন? ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি ঈষৎ আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মত হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ঔষধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতে আহার করিলাম, ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না, নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তখন তাহার কণ্ঠরোধ হইয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রে ডাক্তারকে ডাকাইয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, সেই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ঔষধটা একবার মালিশ করিলে হয় না? বলে শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন, সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, হ্যাঁ। ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধমূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া 2 হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সে করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন, তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আর একবার জল খাইয়া বলিলেন, উহ, বড় গরম। বলিয়া দ্রুত বাহির হইয়া পার কয়েক বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল। কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল, আমি কেমন করিয়া বুঝিব? এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। প্রথম শরতের সন্ধ্যায়
মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে। পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করাতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন। তরুতলের ঝিল্লির ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের স্বরূপ বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম। মনটা বেশ একটু তরাল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল, তখন বনচ্ছায়া তলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শান্ত কায় রমণীর আবছা মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরাকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের ওপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল, ঠিক এই কথাটা আর একদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া, ঝাউ গাছের মাথার উপর দিয়া, কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া, গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটা হাসি বহিয়া গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদির ওপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও না? সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বইয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পতেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংস শ্রেণী নদী চরে চরিবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইল চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগর বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম।
অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমা যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছাইলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিরল লীন ভুজঙ্গিনীর মতো কৃশনির্জীব ভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে এবং দক্ষিণের উচ্চ পাড়ের উপর গ্রামের আম বাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোড় হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘরে এক একবার পাশ ফিরিতেছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের ওপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনেই ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল, আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই। এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতর উপর দিয়া অবারিত ভাবে চলিয়া যাইব। এইরূপ চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম, সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়ে যাওয়ার পর সেইখানের জল বাঁধিয়া আছে। সেই মরুবালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিঃসুপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুজনেই দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার এই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকিয়া উঠিলাম, আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন, কিন্তু পরক্ষণে আমরা দুইজনে বুঝিলাম এই শব্দ মানসিক নহে। বলি শিশিটা টেবিল হইতে লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া এই ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন,
হ্যাঁ, ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া তাহার বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি হর্ত মূর্ছিতের ন্যায় আমার স্ত্রীর বিছানার উপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন করিয়া সান্ত্বনা করে তেমনি করিয়া তিনি মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া দুই হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার সেই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, শোক করিও না, ভালোই হইয়াছে, তুমি সুখী হইবে। এবং সেই মনে করিয়া আমি সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হইয়াছে। দক্ষিণাচরণ আরেকবার জল খাইয়া বলিলেন, উহ, বড় গরম, বলিয়া দ্রুত বাহির হইয়া কয়েকবার বারান্দায় পায়চারি করিয়া আসিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। আবার আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথায় কোনখানে কি খটকা লাগিয়া গিয়াছিল আমি কেমন করিয়া বুঝিব। এই সময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছি, পাখিদের বাসায় ডানা ঝাড়িবার শব্দটুকুও নাই। কেবল বেড়াইবার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শ্রান্তি বোধ করিতেই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের বেদির উপর আসিয়া নিজের দুই বাহুর উপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারাই আচ্ছন্ন। তরুতলের ঝিল্লি ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটি শব্দের স্বরূপ পাড় বুনিয়া দিতেছিল। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম, মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সহিয়া আসিল তখন বনচ্ছায়া তলে পাণ্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শ্রান্ত কায় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতে পারিব না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পরে কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরাকার আকাশে আরোহণ করিল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই শ্রান্ত শয়ান রমণীর মুখের উপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া কহিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলিতে পারিব না। কথা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই একই কথা আর একদিন আর কাহাকেও বলিয়াছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়া ঝাউ গাছের মাথার উপর দিয়া
কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচে দিয়া গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটা হাসি বাহির হইয়া গেল। হা 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 হা। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলিতে পারি না। আমি তদ্দণ্ডেই পাথরের বেদির উপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছা ভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী জিজ্ঞাসা করিলেন, তোমার হঠাৎ এমন হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হা হা করিয়া একটা হাসি বাহির হইয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ এক ঝাঁক পাখি উড়িয়া গেল, তাহাদেরই পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পতেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ হইতে হংস শ্রেণী নদী চরে চরিবার জন্য আসিতেছি, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইল চারিদিকে সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমা সহিত একটা কথা বলিতে আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ি ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হেমন্তের বিরলিনী ভুজঙ্গিনীর মতো কৃশনির্জীব ভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পারে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধুধু করিতেছে, এবং দক্ষিণের উচ্চ পাড়ের উপর গ্রামের আমবাগানগুলি এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘরে এক একবার পাশ ফিরিতেছে, এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। একদিন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণচ্ছায়া মিলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন জনশূন্য চন্দ্রলোকের অসীম স্বপ্ন রাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনেই ভ্রমণ করিতেছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর হইতে নামিয়া তাহার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধতা যখন নিবিড় হইয়া আসিল, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রহিল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাত চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে আসিয়া সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর করিয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এই রূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হইলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই,
দ্বার নাই, কোথাও ফিরিবার নাই, এমনি করিয়া হাতে হাতে ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চন্দ্রালোকিত শূন্যতার উপর দিয়া অবিরতভাবে চলিয়া যাইব। এইরূপ চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম সেই বালুকারাশির মাঝখানে অদূরে একটা জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাওয়ার পর সেইখানে জল বাঁধিয়া আছে। সেই মরু বালুকা বেষ্টিত নিস্তরঙ্গ নিস্তৃপ্ত নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিত ভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কি ভাবিয়া আমার মুখের দিকে চাহিল। তাহার মাথার উপর হইতে শালটা হঠাৎ খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। এমন সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল, ওকে ওকে ওকে। আমি চমকে উঠিলাম। আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুইজনেই বুঝিলাম এ শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া চকিত হইয়া উঠিয়াছি। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুইজনে তাড়াতাড়ি বোটে ফিরিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুসুপ্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ শীর্ণ অস্থিসার অঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্পষ্ট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করিতে লাগিল, ও কে ও কে ও কে গো? তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলাইয়া গিয়া আমার মশারি কাঁপাইয়া বর দুলাইয়া আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করিয়া দিয়া হা 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 করিয়া একটা হাসি অন্ধকার রাত্রির ভিতর দিয়া বহিয়া চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মা চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল, যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তরের লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়াইয়া গেল, ক্রমে তাহা যেন অসীম সুদূরে চলিয়া যাইতেছে, তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনাও করি নাই। আমার মাথার ভেতর যেন অনন্ত আকাশ রহিয়াছে এবং সেই শব্দ যত দূরে যাইতেছে কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হইয়া আসিল তখন ভাবিলাম আলো নিবাইয়া না দিলে ঘুমাইতে পারিব না। যেমন আলো নিবাইয়া শুইলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলিয়া উঠিল, ওকে 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 গো। আমার বুকের রক্তে ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হইতে লাগিল, ওকে 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 গো, ওকে 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 গো। সেই গভীর রাত্রের নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তাহার ঘন্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করিয়া সেলফের উপর হইতে তালে তালে বলিতে লাগিল, ওকে 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 গো, ওকে 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 গো।
বলিতে বলিতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন। তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করিতে করিতে নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দোয়েল শীষ দিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ি ক্যাঁচ ক্যাঁচ শব্দ জাগিয়া উঠিল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রইল না। রাত্রির কুহকে, কাল্পনিক শঙ্কায়, মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। ইষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া অকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেই দিন অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা ফুরিল। ডাক্তার, ডাক্তার। বন্ধুরা, আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। নমস্কার।